প্রিয় দর্শক, আপনারা দেখছেন গ্রিন টেলিভিশন আর আমি রানা ইসলাম আপনাদের সাথে আছি দ্য ব্র্যান্ড মেকার শো নিয়ে। আমার আজকের অতিথি রিয়েল এস্টেট কোম্পানি সানমারের ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিংয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার এস এম মেহেদি হাসান। মেহেদি ভাই, কেমন আছেন আপনি? ধন্যবাদ রানা ভাই, আপনাদের গ্রিন টিভিতে আসতে পেরে নিজেকেও অনেক গর্বিত মনে হচ্ছে। আমি আজকে আপনার গল্প শুনতে চাই। আসলে এই টকশোটি টকশো নয়, আমার গল্প শোনার একটা বৈঠক বলতে পারেন। আহ, এই যে ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিংয়ে কাজ করছেন, শুরুটা কিভাবে হয়েছিল আপনার? আমার শুরুটা ছিল আসলে 2002-এর দিকে। আমি প্রথম আমার ক্যারিয়ারের শুরু তখন বাংলাদেশের প্রথম সারি কয়েকটা এজেন্সি ছিল, তার মধ্যে একটা ক্রিয়েটিভ এজেন্সি ছিল ইউনিট্রেন্ড লিমিটেড। বেসিক্যালি তারা ছিল ইন্টারন্যাশনাল অ্যাফিলিয়েটেড ম্যাকান ওয়ার্ল্ড ওয়াইড, তো ম্যাকান বাংলাদেশ নামেও পরিচিত। তো ওখানেই আমার কেরিয়ারের শুরু বলতে পারেন। তারপর থেকে আমি বিভিন্ন এজেন্সিতে কাজ করেছি। মানে পড়াশোনা করতে 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 শুরু করেছিলেন নাকি পড়াশোনা শেষ করে এসে? বলতে মানে পড়াশোনা এডুকেশনটা কি ছিল পড়াশোনা আপনার? করতে করতে আসলে আমি শুরু করেছি। হুম। তারপরেই আমার কেরিয়ারটা আমি মনে হয়েছে আমার কাছে যে আমি ক্রিয়েটিভ মার্কেটিং এজেন্সিতে আমার জন্য ভালো। তারপর থেকেই চলছে আপনার ওরকমই কিছু একটা নিজেকে। মানে, কেন মনে হলো পড়াশোনা করার সময় কি আপনার আসলে প্ল্যানিং এ ছিল যে মার্কেটিং নিয়ে কাজ করবেন, ব্র্যান্ড নিয়ে কাজ করবেন, ব্র্যান্ডিং নিয়ে কাজ করবেন? না, বেসিক্যালি সেটা একেবারেই ছিল না। কারণ আমি যখন এজেন্সিতে ঢুকি তখন আমি মোটামুটি একটু আমার মানে ইচ্ছা ছিল যে অ্যাডভার্টাইজিং বা কমিউনিকেশন নিয়ে কাজ করব। বাট যখন আমি চাকরিতে ঢুকি তখন আসলে আমি অ্যাডভার্টাইজিং কিছু বুঝতাম না বলতে গেলে। তারপর যখন আমি আস্তে আস্তে ওখানে বিভিন্ন অ্যাডভার্টাইজিং গুরু বলেন বা যারা আছেন এক্সপিরিয়েন্সড, ওনাদের কাছেই আর কি শিখেছি কাজগুলি কেন করতে হয়, কাদের জন্য করতে হয়, কীভাবে মেসেজগুলি ডেলিভার করতে হয়, এভাবেই শেখায় আসলে। মানে এই যে ক্যারিয়ার, যে যাত্রাপথ ঠিক কেমন ছিল, কিভাবে এগিয়ে আসলেন এই জীবনে? ক্রিয়েটিভ এবং মার্কেটিং ব্র্যান্ড কমিউনিকেশন যেটা বলেন না কেন, এটা যে খুব স্মুথ তা না, এটা চ্যালেঞ্জিং। এটা একটা চ্যালেঞ্জিং, কারণ সবসময় হচ্ছে যে আপনার কারেন্ট ট্রেন্ড কি, ফিউচার কি আসছে, এই বিষয়গুলো সবসময় আর কি নিয়েই কাজ করতে হয়। তো সেই জায়গা থেকে ওভাবেই নিজেকে আসলে আপগ্রেড করে কাজ করতে হয়েছে এবং সবসময় প্রত্যেকটা সিচুয়েশনের সঙ্গে আর কি নিজেকে মানে ওভাবে মানায় নিতে হয়েছে। তারপরে এজেন্সির পর একটা পর্যায়ে গিয়ে লাস্ট যেটা এখন আমি যেখানে আছি, এখন এটা ফুল ফ্লেজ একটা কর্পোরেট একটা কোম্পানিতে আমি কাজ করছি। এখন কোথায় চ্যালেঞ্জ মনে হয় নিজের কাছে? এখন আসলে চ্যালেঞ্জ হচ্ছে যেটা মেনলি কাস্টমারদের সঙ্গে আসলে ইন্টারাকশানটা সবসময় কিভাবে করতে হয় বা কাস্টমারটা কখন কোন ধরনের মনোভাব থাকে। একটা ব্র্যান্ড তো আসলে কাস্টমারের অনুভূতি নিয়েই কাজ করে। তো এই বিষয়গুলোকে একটু কিছুটা অনেক সময় চ্যালেঞ্জ হয়ে যায় বিভিন্ন সময়। কারণ ধরেন একটা ব্র্যান্ড কীভাবে কথা বলবে, অনেক সময় পরিস্থিতির উপর অনেক কিছু টোন চেঞ্জ করতে হয়। কখন কোন সিচুয়েশন হচ্ছে, দেশের হোক বা মানুষের হোক বা পুরো ওয়ার্ল্ড ওয়াইড কী হচ্ছে, এই বিষয়গুলোই সবসময় ভাবতে হয়। এই যে আপনি বললেন যে একটা পণ্যের বা একটা প্রোডাক্টের ব্র্যান্ড আর পরিস্থিতি অনুযায়ী চেঞ্জ করতে হয়। একটা মানুষ যদি নিজেকে ব্র্যান্ড হিসেবে গড়ে তুলতে চায়, তাকে আসলে পরিস্থিতি অনুযায়ী ঠিক কী করতে হয়? একজন মানুষ যদি নিজেকে আসলে ব্র্যান্ড হিসেবে করতে চায়, তাহলে আসলে তার প্রথম যেটা কাজ, মানে ব্র্যান্ডের কাজ তো আসলে একটা প্রমিস। তো মানুষকে আসলে একটা লক্ষ্য নির্ধারণ করতে হবে বা একটা প্রমিস তাকে করতে হবে। সেই অনুযায়ী আসলে তাকে তার পরিচয়টাকেই মেনলি উপস্থাপন করতে হবে এবং সেভাবে ধারাবাহিকভাবে কিছু কাজ করে যেতে হয় যে নিজের পরিচয়টাকে জানানো। সেটা হতে পারে সোশ্যাল মিডিয়াতে, হতে পারে বা অন্য কোনো মিডিয়াতে হতে পারে। আপনি আপনাকে গড়ে তোলবার জন্য কি করেছিলেন? আমি আসলে এটা মানে আপনারা যা বলবেন না বা অনেকে আমার যারা পরিচিত আছে তাদের কাছে আমার কিভাবে তারা আমাকে দেখে সেটাই আসলে। সেটা ফিডব্যাক তো আপনি নিশ্চয়ই পান। মানে আপনি যেটা হতে চেয়েছিলেন সেটা কতটা হতে পেরেছেন বলে নিজেকে মূল্যায়ন করবেন? নিজেকে আমি বলবো যে তাদের চোখে সফল, তাদের চোখে আমি যেটা করতে চেয়েছি বা যেটা করে যাচ্ছি, যা চেয়েছিলাম সেটাই করছি, আমি সেটা করতে পেরেছি। হ্যাঁ, সেই দিক থেকে আর কি আমি বলবো। তবে আমার মনে হয় সফলতা যদি বলেন একজন মানুষের আসলে যদি সফলতার জায়গাটা, তাহলে বলবো সবচেয়ে বেশি হচ্ছে সে সেই কাজটা করে কতটুকু তৃপ্ত এবং সে সুন্দরভাবে সমাধান করতে পারছে কি না।
হ্যাঁ, সেটাই আসলে তার সফলতা। মানে আপনি আপনার ট্রাইটা করে যাচ্ছেন, এখন কাজ করছেন রিয়েল এস্টেট সেক্টরে। এই সেক্টরে আসলে ব্র্যান্ড ক্রিয়েট করার জন্য কি ধরনের চ্যালেঞ্জ ফেস করতে হয়? দেখেন, রিয়েল এস্টেট সেক্টর এখন তো অনেক প্রতিযোগিতামূলক বাজার। রিয়েল এস্টেটও এখন আমাদের দেশে অনেক হয়ে গিয়েছে। ঢাকাতে মেনলি রিয়েল এস্টেট ঢাকা এবং চিটাগংয়েই বেশি। তো এখন এই প্রতিযোগিতামূলক বাজারে আসলে টিকে থাকতে হলে যে চ্যালেঞ্জগুলি, সেটা সবসময় অন্যান্য যে কম্পিটিটর আছে তাদের সম্পর্কে ধারণা রাখতে হয়। পাশাপাশি কনজিউমার বা কাস্টমার যারা আছেন রিয়েল এস্টেটের, তাদের কি মনোভাব, তারা কি চায়, তারা কি ধরনের প্রোডাক্ট হলে তাদের জন্য সুবিধা হয়, এই বিষয়গুলোকে সবসময় আসলে রিয়েল এস্টেট মাথায় রাখতে হয়। আপনার কি মনে হয় যে বাংলাদেশের রিয়েল এস্টেট এই সেক্টরটাতে এখনো ট্র্যাডিশনাল মার্কেটিং অনেক বেশি ডোমিনেট করে? এই সেক্টরটা তো বুমিং, অবশ্যই এটা একটা বুমিং সেক্টর। কারণ আপনি দেখেন, মানুষের তো যে মৌলিক অধিকার, তার মধ্যে তো বাসস্থান একটা। হ্যাঁ, এবং বাংলাদেশে কেন, পৃথিবীর সবাই কিন্তু একটা স্বপ্ন দেখে, কি দেখে, যে সে তার নিজের একটা বাড়ি হবে। এন্ড অফ দ্য ডেতে সে অফিস করুক বা বিজনেস বা বাইরে যেটাই করুক না কেন, সে একটু তার বাড়িতে ফিরে গিয়ে একটু শান্তিতে থাকবে, শান্তিতে ঘুমাবে। হ্যাঁ, তো এইটা আসলে বুমিং। হয়তোবা অনেকে এখনও চেষ্টা করে যাচ্ছে, হয়তোবা কেউ চিন্তা করছে, আর অনেকে হয়তো সাকসেস হয়েছে যে তারা অলরেডি অ্যাভিল করতেছে। বাট এটার ফিউচার ইজ ব্রাইট ফিউচার এটা। আমাদের রিয়েল এস্টেট সেক্টরে আমাদের কাস্টমারদের এক ধরনের ট্রাস্টের সম্পর্কের জায়গা থেকে এক ধরনের ঘাটতি দেখেন কিনা, সেই ঘাটতি আসলে কেন তৈরি হলো এবং সেটা দূর করার উপায় কি? এটা হচ্ছে যে, হ্যাঁ, আপনি যেটা বলেছেন, একটা ব্র্যান্ড এস্টাবলিশ করতে গেলে বা প্রোডাক্ট যখন এস্টাবলিশ করতে হয়, ট্রাস্ট মাস্ট। ট্রাস্ট ছাড়া এটা হয় না ব্র্যান্ডের জায়গা। এখন রিয়েল এস্টেট সেক্টর যেটা হয়েছে, অনেক সময় দেখা যায় যে সব তো একই ক্যাটাগরির হয় না। অনেকে অনেকভাবে বিজনেসের স্ট্র্যাটেজি থাকে বা মডিউল থাকে। তো যদি দেখা যায় কেউ হয়তো ওই ট্রাস্টের জায়গাটা ফেল করে, হ্যাঁ, তাহলে হয়তো তখন ওই কনজিউমারদের মধ্যে এই ইফেক্টটা আসে, বা তখন তারা হয়তো চিন্তা করে যে, হ্যাঁ, আমি হয়তো যেভাবে চিন্তা করেছিলাম সেভাবে হয়তো হলো না। এটা বিভিন্ন সার্কামস্টেন্সেসও হতে পারে। আপনি যেহেতু এই প্রোডাক্টটা নিয়েই কাজ করছেন, সেখানে এই ধরনের ঘাটতি দেখেন কিনা, এবং সেক্ষেত্রে আপনার কাছে নিশ্চয়ই কাস্টমাররা যায়, সেখানে আপনি সানমার থেকে আসলে কী ধরনের সলিউশন দিতে চেষ্টা করছেন? সানমার হচ্ছে আমাদের যেটা মেইন যেই অবজেক্টিভটা, আমরা সবসময় যেটা করে সানমার, প্রোডাক্টের জায়গা থেকে আমরা মানে কোনো ছাড় দেই না, আমরা কোনো কম্প্রোমাইজ করি না। এমনও হয়েছে যে আমাদের প্রোডাক্টটা ঠিক আর্কিটেকচারাল অনুযায়ী মনে হচ্ছে যে এটা এভাবে না করে এভাবে যদি করা হইতো, তাহলে বা আরও একটু যদি বেটার হইতো, ওই জায়গাটাতেও তখন দেখা যায় আবার ওটাকে সুন্দর করার জন্য যত কাজ করা লাগে সেইগুলি আবার কি করে। তো আরেকটা হচ্ছে অ্যাস্থেটিক বিউটি। আমরা মনে করি সানমার যে অ্যাস্থেটিক যে ব্যাপারটা, যেমন আর্কিটেকচারাল জায়গা থেকে আমরা খুবই মানে রিনাউন্ড যারা আর্কিটেক্ট আছেন ওনাদেরকে নিয়ে আমরা কাজ করি, যাতে কাস্টমার যাতে পুরোপুরি স্যাটিসফাই থাকে আর কি। তাছাড়া একজন কাস্টমারের ফিডব্যাক অনুযায়ী একজন কতটুকু আসলে দেখা যায় যে তার বেডরুমটা এত ফিট হলে তার জন্য বেটার হয়, বা তার কিচেনটা এরকম হলে বেটার হয়। হ্যাঁ, এই ফিডব্যাকগুলোও আমরা সবসময় জোর দিই এগুলোর উপরে, এভাবে আর কি চিন্তা করা হয়। কারণ আলটিমেটলি তো এটা কাস্টমারই ইউজ করবে। মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আসলে ট্রাস্ট ক্রিয়েট করার চেষ্টা করেন। আমি আপনার বিজনেস কার্ডটি দেখছি যে সেখানে কালারের আধিক্য নেই বললে চলে, ব্ল্যাক অ্যান্ড সিলভার। ব্র্যান্ড মানে কি অনেক সময় অনেকেই ভেবে থাকেন কিনা যে ব্র্যান্ড হচ্ছে লোগো, কালার কম্বিনেশন, এগুলো আপনার কাছে কি তে মনে হয়? না, এটা হচ্ছে আসলে মানে শুধু আমার কাছে না, মানে এটা ইউনিভার্সালি বলা যায় যে ব্র্যান্ড, কালার বা যেটা বলছেন যে লোগো, বা এটার মধ্যে সীমাবদ্ধ না। এটা হচ্ছে একটা বাহ্যিক ব্যাপার। আসলে ব্র্যান্ডটা হচ্ছে আপনি মানে যখন কোনো ব্র্যান্ডের কথা শুনছেন বা প্রোডাক্টের কথা শুনছেন, তখন আপনি কিভাবে ওটাকে আসলে রিলেট করছেন, আপনার অনুভূতিটা কি হচ্ছে, আপনার বিশ্বাসটা কীরকম হচ্ছে, হ্যাঁ, আপনার অভিজ্ঞতাটা কী ওই ব্র্যান্ড সম্পর্কে। আপনি সাপোজ একটা জুতা পরছেন, ব্র্যান্ডের জুতা, আপনি যখন কোথাও এটা দেখবেন, আপনার মনে কিন্তু চলে আসবে অটোমেটিক্যালি যে ওই ব্র্যান্ডটা আপনি কীরকম, আপনার অভিজ্ঞতা কেমন। তো পুরোপুরি আসলে এটা বিশ্বাস, অভিজ্ঞতা, হ্যাঁ, এবং পরিচয়, এটা মিলেই আসলে ব্র্যান্ড।
এই যে বললেন সবকিছু মিলিয়ে ব্র্যান্ড, এই অভিজ্ঞতাটা অর্জন করার জন্য আপনাকে অনেক রাস্তা হাঁটতে হয়েছে, দেশের কাজ করেছেন, দেশের বাইরের ক্রিয়েটিভ এজেন্সিতেও কাজ করেছেন। এই দুইটার পার্থক্যটা কেমন দেখেন? কালচার পার্থক্য হচ্ছে আসলে যদি ক্লায়েন্টের পার্সপেক্টিভ থেকে বলেন, ক্লায়েন্টের পার্সপেক্টিভ থেকে যদি যাই আমরা, তাহলে মানে বোথ আর সেম। সমস্ত ক্লায়েন্টই চায় তার প্রোডাক্টটা অনেক বেশি তার মতো করে হোক, বা মার্কেটের বেস্ট প্রোডাক্টটা হোক। এইটা মোটামুটি ওভারঅল সেমই আর কি। আর যদি বলেন কাজের ক্ষেত্রে যদি বলা হয় যে যারা এই ধরনের প্রফেশনে আছে, সেই জায়গা থেকে যদি বলা হয়, তাহলে অনেক বেশি পেশেন্স নিয়ে কাজ হয় বাইরে। অনেক পেশেন্স, অনেক সময় দেওয়া হয় একটা কাজে, অনেক বেশি নিখুঁত কাজ করা হয় বাইরে। হ্যাঁ, সেটার একটা এখন আমাদের দেশেও হয়, আমাদের দেশে হয় না তা না, কিন্তু ওখানে দেখা যায় যে যতগুলি কাজ হচ্ছে সবগুলি খুব মানে মনোযোগ দিয়ে কাজ করতে হচ্ছে। আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বাংলাদেশে কাজ করতে যে কি ধরনের অবস্ট্যাকল ফেস করতে হয় আপনাকে? এটা বাধা হচ্ছে যে আসলে একটা সার্টেন টাইম লাগে। সাপোজ আপনি একটা ব্র্যান্ড আজকে আপনি চাইলেই পারবেন না এস্টাবলিশ করতে, এটার একটা সময় লাগে। কারণ এটা আসলে কনজিউমারের মাইন্ডে ঢুকতে, হ্যাঁ, এটা এস্টাবলিশড হইতে, এটার পজিশনিংটা হইতে একটা সার্টেন টাইম লাগে। সেটা হতে পারে 2 বছর, 3 বছর, 5 বছর, 6 বছর, এরকম লেগে যেতে পারে। হ্যাঁ, তো এই সময়টা পার করাটাই হচ্ছে আসলে একটা চ্যালেঞ্জ বলতে পারেন, বা এক ধরনের মানে বাধাও বলতে পারেন আর কি। হ্যাঁ, কারণ একটা ব্র্যান্ড আসলে 1-2 দিনে এস্টাবলিশড হয় না, একটু সময় লাগে। সেই জায়গায় কি আসলে মানে আমাদের বোঝা পড়ার জায়গায় ঘাটতি দেখেন কখনো? একটা কনজিউমারের তো আসলে ওই রিলেট করতে হয় ব্র্যান্ডের সঙ্গে। তারপরে যেটা বলছিলাম আমি, যে তার একটা অভিজ্ঞতাও লাগে। সাপোজ একজন ব্র্যান্ড, সে একটা কনজিউমার, সে একটা বাইসাইকেল কিনেছে। তো সে বাইসাইকেলটা কিনেই তো সঙ্গে সঙ্গে সে ফিডব্যাকও দিতে পারে না। সে বাইসাইকেলটা চালাবে, আরও দেখবে, তার বন্ধুবান্ধব চালাবে। হ্যাঁ, তো এই যে সময়টা লাগে, এই সময়টা দিতেই হয় আসলে। এই সময়ের মধ্যেই আস্তে আস্তে ব্র্যান্ডটাকে এস্টাবলিশ করতে হয়। সো নো ওয়ে, মানে সময় একটা ম্যাটার, আমারও অনুষ্ঠানের সময় একটা ম্যাটার। আমি একটা বিরতি নিতে চাই। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতির সাথেই থাকুন, ফিরছি একটু পরে। প্রিয় দর্শক, আমন্ত্রণ আবারও। আমি রানা ইসলাম আপনাদের সাথে আছি দ্য ব্র্যান্ড মেকার শনি, আর আমার সাথে অতিথি হিসেবে রয়েছেন এস মেহেদী হাসান, সানমার রিয়েল এস্টেটের ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিংয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার। মেহেদী হাসান, আপনার সাথে কথা বলছিলাম। একটা ভিন্ন ধরনের প্রশ্ন করি, যে আজকে যে জায়গায় অবস্থান করছেন, ডেপুটি জেনারেল ম্যানেজার, ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং, সানমার রিয়েল এস্টেট, যদি নতুন করে আবার শুরু করতেন, তাহলে জীবনের কোন কোন ভুলগুলোকে বাদ দিয়ে শুরু করতেন? এই উপলব্ধি কি হয় কখনো? হ্যাঁ, এটা যেটা প্রশ্ন করেছেন, আসলে কেরিয়ারের যে জার্নিটা হয়েছে তার মধ্যে তো ভুলভ্রান্তি অনেকই থাকে। হ্যাঁ, তো নতুন করে যদি শুরু করতে হয়, তাহলে হয়তো ওই ভুলগুলোকেই আসলে আবার শুধরে নেওয়ার সুযোগ পেতাম। ঠিক, যদি ধরে নেন যে আপনি পড়াশোনা করে সদ্য এসে জয়েন করবেন কোনো একটা কোম্পানিতে এই বয়সে, এখানে তরুণ আপনি একজন, তাহলে কি কি শিখিয়ে আসতেন এই মার্কেটে? এখানে আসলে শেখার তো অনেক কিছুই আছে, তবে আমি যেটা বলবো যে প্রত্যেকটা স্টেজে, মানে এক ক্যারিয়ারের যে জার্নিটা, এটা তো একটা জার্নি। তো প্রত্যেকটা স্টেজেই অনেক কিছু লার্নিংস আছে। তো সব জায়গাগুলোতেই আসলে খুব ভালোভাবে শেখা, প্রতিটা জায়গাতে। যদি মনে করেন যে আমি ব্র্যান্ড নিয়ে যেহেতু কথা বলছি, স্ট্র্যাটেজিটা যদি আমাকে জানতে হয়, স্ট্র্যাটেজিটা তাহলে একজন ভালো স্ট্র্যাটেজিস্টের সঙ্গে কাজ করা, একজন কপিও যদি জানতে হয়, তাহলে ভালো একজন কপিরাইটারের সঙ্গে সময় কাজ করা আর কি, কিছু সময়। এই ধরনের যে স্টেজগুলি আছে, তো সবগুলিকেই সুন্দরভাবে আর কি শেষ করেই আসলে আসতে হবে। কারণ লাইফে আসলে কোনো শর্টকাট ওয়ে নেই, সব কিছু কমপ্লিট করেই আসলে আসতে হয়। আপনার কি মনে হয় শুধুমাত্র একাডেমিক সাবজেক্ট মানে দিয়েই আসলে ক্যারিয়ারের সফলতার জন্য যথেষ্ট ভূমিকা রাখতে পারে? না, এটা তো মোটেও না, শুধু একাডেমিক্স দিয়ে তো আসলে হয় না। সাপোজ আমি যদি একটা উদাহরণ দিয়ে বলি, তাহলে ক্লিয়ার হবে আমার মনে হয়। হ্যাঁ, সেটা হচ্ছে একজন ডক্টর, উনি তো দেখা গেলো সার্জন, উনি তো মেডিকেল বই পড়ছেন, পড়ার পাশাপাশি উনি যদি সার্জারি না করেন,
বা অপারেশন না করেন তাহলে তুমি একজন সার্জন হতে পারবেন না। আপনি স্কিল খুব গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে ব্র্যান্ড মার্কেটিং এর আজকের দিনে কোন স্কিলগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করছেন আপনি? রাইট নাও আমার এই মুহূর্তে যেটা মনে আসছে আসলে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা তো আসলে এখন সব কিছুতেই ঢুকে গিয়েছে। আমরা মানে অনেকেই আসলে হয়তো মনে করি যে এটা শুধু আসলে ভিডিও, অডিও বা ইমেজ মেকিংয়ের জন্য, এটা আসলে তা না, এটার পরিধি অনেক। তো এখন যেমন নর্মালি আমিও যেটা করছি যে এআইকে কিভাবে কাজে লাগানো যায় মার্কেটিংয়ের জন্য বা ব্র্যান্ডিংয়ের জন্য, সেই জিনিসগুলোকে, এই ব্যাপারগুলোকে আসলে আয়ত্ত করতে হবে। সেক্ষেত্রে মানে এই যে নতুন যে জনরার এআই, মেশিন লার্নিং এগুলো আপনাকে তো শিখতে হচ্ছে। এই বয়সে এসে শিখতে কি এক ধরনের আলসেমি তৈরি হয় না? এটা আসলে শেখার তো শেষ নাই, হ্যাঁ। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আপনি ইন্টারেস্ট পান কিনা, যে কাজটি করেন আপনি সেটাতে ইন্টারেস্ট আপনি পাচ্ছেন কিনা, সেই সেটা যদি থাকে, আপনি যদি ভালোবাসা থাকে, আপনার পেশেন্স থাকে, আপনি যদি মজা পান, তাহলে সেটা আসলে কোনো সমস্যাই না। যেমন এখন তো এই সময়ে এসে আমাকে একজন টিচারের কাছ থেকে শিখতে হবে, ব্যাপারটা তো তা না। কারণ এখন তো অনলাইনের যুগ, ইউটিলাইজ করছি। পাশাপাশি আমার যারা কলিগস আছেন, বিশেষ করে ইয়াং কলিগস, তারা অনেক এ ব্যাপারে অনেক তারা জানে। আপনি কথা শুরুর দিকে বলেছিলেন যে এই মার্কেটিং ব্র্যান্ডের যারা গুরু ব্যক্তি তাদের শরণাপন্ন হয়েছিলেন এবং তারা আপনাকে যথেষ্ট হেল্প করেছিল। আপনার কি মনে হয় যে ব্র্যান্ড ক্যারিয়ার অনেকটা গুরুমুখী বিদ্যাও? এটা তো আসলে কি এক ধরনের মানে ক্রিয়েটিভ জব, হ্যাঁ। তো এই এই ধরনের কাজের জন্য আসলে গুরু লাগে, একজন গুরুরকে শিখতে হয়। সাপোজ আপনি একজন আর্টিস্ট যদি হন, চিত্রশিল্পী হন, অবশ্যই আপনাকে একজন ওই ওই ধরনের সিনিয়র কাউকে ফলো করতে হয়। হ্যাঁ, যন্ত্রসঙ্গীত শিখতে হলে এক্স্যাক্টলি। আর পুরোটাই তো আসলে আপনি এটা তো বইয়ের মধ্যে পাবেন না, হ্যাঁ। অ্যাডভার্টাইজিং বা ক্রিয়েটিভ ব্যাপারটা তো আসলে নিজের মধ্যে থাকে, এবং কেউ যদি একটু পলিশ করে দেয় তাহলে এটা হয়ে যায় আর কি। আপনার কাছে মনে হয় যে একজন সফল ব্র্যান্ড পার্সোনালিটি যিনি হবেন তার সবচেয়ে বড় গুণগুলো কি থাকা উচিত? তার সবচাইতে আসলে বড় গুণ থাকবে হচ্ছে ব্র্যান্ড পার্সোনালিটির হচ্ছে সততা, হ্যাঁ। কারণ একজন ব্র্যান্ড পার্সোনালিটি যিনি, উনি আসলে তখনই ব্র্যান্ড হবে যখন সবাই ওনাকে বিশ্বাস করবে, হ্যাঁ। আপনি দেখেন এখন অনেকেই আছে এরকম। তো আমরাও যখন এই ধরনের ব্র্যান্ড পার্সোনালিটি খুঁজি, আমাদেরকে মনে হয় যে যার প্রতি মানুষের আস্থা আছে, বিশ্বাসযোগ্য, হ্যাঁ, তাদেরকেই আমরা আসলে নির্বাচন করি। ক্যারিয়ারে টাকা না প্যাশন কোনটা বেশি গুরুত্বপূর্ণ মনে করেন? কেরিয়ারে তো অবশ্যই পেশেন্স তো মাস্ট। এটা ছাড়া তো টাকাকে তো আপনি বাদ দিতে পারবেন না, কিন্তু শুরুতে আপনার পেশেন্স দিয়েই আসলে কেরিয়ার শুরু করতে হবে। নিজের জীবনে আপনি কোন ব্র্যান্ড হতে চেয়েছিলেন? আমি পার্সন হিসেবে আমিও ব্র্যান্ড, আপনিও কিন্তু ব্র্যান্ড, হ্যাঁ। তো ওই ব্যাপারটা তো সবাই ব্র্যান্ড আসলে এইভাবে। এক শব্দে আপনার কাছে ক্যারিয়ারের লক্ষ্য কি? ক্যারিয়ারের লক্ষ্য, আমি আসলে যখন মানে যেটা করি সেটা খুব ধৈর্য, ভালোবাসা এবং মজা নিয়ে করি, এটাই হচ্ছে আমার ক্যারিয়ারের লক্ষ্য। আপনার কাছে সাফল্য মানে? সাফল্য হচ্ছে আপনি আসলে যখন যেটা করছেন ওটা সুন্দরভাবে সমাধান যদি করতে পারেন, যে কাজটাই করেন, সমাধান যদি সুন্দরভাবে করে আপনি কাজটা শেষ করতে পারেন, ওটাই সাফল্য। নতুন প্রজন্মের জন্য আপনার বলবার কি থাকবে? নতুন প্রজন্মের জন্য আমি আসলে বলবো যে কাজের প্রতি ভালোবাসা এবং ধৈর্যটা থাকতে হবে। সেক্ষেত্রে আপনি যে স্টেজে কাজ করছেন এখন নতুনদের সাথে কাজ করতে যেয়ে ওদের গুণগুলো কি দেখেন আর দোষগুলো কি ফাইন্ড আউট করেন? তো আমরা যখন যেরকম ছিলাম সেরকম তো আর সবসময় হবে না, এটা ট্রেন্ড পরিবর্তন হয়, ট্রেন্ড চেঞ্জ হয় আস্তে আস্তে। তো এখন যেটা বললাম, এখন যারা নতুন প্রজন্ম আছে তারা অনেক ফাস্ট, তাদের তারা অনেক দ্রুত শিখতেও পারে, হ্যাঁ। অনেক তাদের কাছ থেকে আমরা শিখি এখন যারা আছে আর কি, নতুন প্রজন্ম। ওদের কাজও খুব ভালো লাগে, তারা অনেক উদ্যমী, এবং মানে শুধু অল্প কয়েকটা বিষয় নিয়ে থাকে না, তারা অনেক কিছু নিয়ে চেষ্টা করে। যেমন একটা কাজ করতে গেলে তারা অনেক রিসার্চ করে কাজ করে এখন। এটা একটা তাদের, আমার মনে হয় একটা ভালো গুণ এটা। কারণ আমাদের সময়ে যখন আমরা অ্যাডভার্টাইজিং শুরু করেছিলাম, কমিউনিকেশন ব্র্যান্ড মার্কেটিং শুরু করেছিলাম, এত রিসোর্স ছিল না, হ্যাঁ। এখন যেমন পুরো ওয়ার্ল্ডটা হাতের মুঠোয়। তো এইটাও তাদের জন্য একটা পাওয়া, এবং তারা এটাকে ইউটিলাইজও করে।
দোষগুলো কি মনে হয়? দোষ আসলে কিছু বলবো না, নাই মানে এরকম ভাবে। তবে যেটা বলা যেতে পারে একটু পেশেন্সটা একটু কম থাকে এদের একটু। হ্যাঁ, এটা তো আসলে ইয়াং যারা তাদের এটা হয় আস্তে আস্তে ঠিক হয়ে যায়। আমার আপনারও ছিল। না যদিও আমরা ইয়াং, এখনো বলছি না যে আমরা বৃদ্ধ হয়ে গেছি। উই আর ইয়াং অ্যাট হার্ট বেসিক্যালি। যারা নতুন করে ক্যারিয়ারে আসতে চায়, স্টুডেন্ট এখনো, তারা আসলে কোনো স্কিল নিয়ে কি আসতে হবে, এরকম কোনো পরামর্শ কি আপনি দিতে চান? এটা আসলে মানে যদি ইন্টার্ন হয় সেটা ভিন্ন কথা। আর যদি কেরিয়ারে শুরু করতে চায় তাহলে তো অবশ্যই কিছু স্কিল তো লাগবেই। আর এই স্কিলের জন্য এখন যেই আপনার মার্কেটে অনেক কিছু আছে, অনেক ট্রেনিং আছে, অনেক কোর্স আছে, অনলাইন কোর্সও আছে যেগুলা। তো এই ধরনের কিছু বেসিক স্কিল তো থাকতেই হবে। টার্গেট সেট করা কতটা জরুরি তরুণদের জন্য? অবশ্যই টার্গেট সেট করা জরুরি। টার্গেট সেট না করে আসলে যদি কেউ আগাইতে চায় তাহলে তো সে মানে কোন দিকে যে যাবে তার গোলটা কি, হ্যাঁ, সেটা যদি না, লক্ষ্যটা না ঠিক করতে পারে তাহলে তো ওই পর্যন্ত যাওয়াটা অসম্ভব হয়ে যাবে, বা সে কোন দিকে যাচ্ছে নিজেও বুঝতে পারবে না। বাংলাদেশ নিয়ে আপনার ভাবনা কি? বাংলাদেশ বাংলাদেশ নিয়ে আসলে অনেক কিছুই ভাবনা আছে, অনেক কিছু। কি বলবো, মানে বাংলাদেশ কিন্তু একটা সুন্দর একটা দেশ। যদি আমরা বলি মানে এই যে আমরা বলি ষড়ঋতুর দেশ, আমরা পড়ে আসছি ষড়ঋতুর দেশ। তো প্রত্যেকটা ঋতু, প্রত্যেকটা ঋতু অনুযায়ী যে আবহাওয়া বলেন বা মানুষের যেই আচার ব্যবহার, এগুলা কিন্তু ঋতুর সঙ্গে মিলেমিশে আছে। হ্যাঁ, তো দেশ হিসেবে খুব সুন্দর। তো এই 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 বাংলাদেশটাকে যদি আসলে একটু সঠিকভাবে এটাকে নেতৃত্ব দেয়া যায় বা এটাকে পরিচালনা করা যায় সুন্দরভাবে, একটা লক্ষ্য নিয়ে, একটা উদ্দেশ্য নিয়ে, যে আমরা নেক্সট আফটার 50 ইয়ার্স আমরা এইখানে দেখতে চাচ্ছি বাংলাদেশটা। হ্যাঁ, তো সেইটা আসলে খুব দরকার বাংলাদেশের জন্য। আপনি আপনার জায়গা থেকে এই বাংলাদেশের জন্য কিভাবে কন্ট্রিবিউট করতে চান? বেসিক্যালি যেহেতু ব্র্যান্ড নিয়ে কাজ করছি, আমার মনে হয় বাংলাদেশ দেশটাকে একটা ব্র্যান্ড হিসেবে আসলে পরিচিত করা খুব জরুরি। একটা দেশ ব্র্যান্ড হিসেবে কিভাবে পরিচিত হয় সেই বিষয়গুলো লক্ষ্য রাখা উচিত। মানে শুধু ধনী হইলাম বা টাকা থাকলো দেশের, সেটা কিন্তু না। যেমন ধরেন ব্রুনাই কথা যদি আমরা বলি, রিচ কান্ট্রি, হ্যাঁ, কিন্তু ওভাবে কিন্তু ব্র্যান্ড হিসেবে ব্রুনাইয়ের মানে আসতে পারেনি, তাই না? বা এই ধরনের আরও কিছু আছে, পৃথিবীতে আরও কিছু দেশ আছে। তো সেটা আসলে দরকার যে বাংলাদেশকে আসলে আগায় নিয়ে যাওয়া। হ্যাঁ, পৃথিবীর মধ্যে মানে যে নেশনের মধ্যে বাংলাদেশের যে বাঙাল নেশন যেটা, এটাকে কিভাবে আরও বেশি তুলে ধরা যায়। একটা প্রশ্ন করতে হয়, দেশপ্রেম মানে কি আপনার কাছে? দেশপ্রেম মানে এক কথা দেশের প্রতি ভালোবাসা। সেই ভালোবাসাটা কিভাবে আসলে বোঝাবো? আমি আমার জায়গা থেকে কিভাবে বোঝাবো, আপনি আপনার জায়গা থেকে কিভাবে বোঝাবেন? দেশের আসলে যেটা আপনার মনে হয় যে এটা দেশের জন্য খারাপ বা যেটা ভালো, সেটাকে একটু এক্সপ্রেস করা, একটু তুলে ধরা। আপনার চোখে বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় সংকট কি মনে হয়? কোনটাকে বড় সংকট ভাবেন? আমার চোখে সবচেয়ে বড় সংকট হচ্ছে আসলে বাংলাদেশের স্টেবিলিটিটা। আমার ট্র্যাকের বাইরে বলি তাহলে আসলে বলতে হবে যে মানে দুর্নীতি একটা বড় সমস্যা আমাদের দেশের। এটা সব জায়গাতে, এটা যদি নির্মূল করা যায় তাহলে আসলে আমরা সবাই সুখে শান্তিতে থাকতে পারবো। মানে একটা সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নিশ্চয়ই। আমরাও চাই আসলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে উঠুক এবং সবার জন্য বৈষম্যহীন একটা বাংলাদেশ তৈরি হোক, সেই প্রত্যাশা রাখতেই পারি। মেহেদী হাসান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই আয়োজনে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ রানা ভাই আপনাকেও। আমি আজকে গ্রিন টিভির এই স্টুডিওয়ে আসতে পেরে গ্রিন টিভির যারা আছেন কলাকুশলী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। প্রিয় দর্শক, ধন্যবাদ আপনাদেরকেও। দ্য ব্র্যান্ড মেকার শোতে আমরা কথা বলছিলাম মেহেদী হাসান ভাইয়ের সাথে। কথা হলো এবং শেষ কথা যেটা ওনার কাছ থেকে আমরা জানলাম যে দুর্নীতি মুক্ত বাংলাদেশ। সত্যি এই বাংলাদেশের দুর্নীতি যদি কমে যায়, আমি আপনি যদি দুর্নীতি করা বন্ধ করে দিই, আমি আপনি মিলেই তো এই বাংলাদেশ, তাহলে একটা সুন্দর বাংলাদেশের স্বপ্ন আমাদের সার্থক হতেই পারে। সেই প্রত্যাশা রাখতেই পারি আপনাদের কাছে গ্রিন টিভির পক্ষ থেকে। ভালো থাকবেন সবাই।